কিছুদিন আগে 5 তারিখ মানে 5 মার্চ কোম্পানি আমাদেরকে ডেকেছিল হায়দ্রাবাদে একটা প্রোগ্রামে ইনভাইট করেছিল আমাদের। ডায়মন্ড অ্যান্ড অ্যাওয়ার্ড যারা থাকে তাদেরকে ডেকে কোম্পানি একটা মিটিং অর্গানাইজ করেছিল। সেখানে আমরা গেছিলাম। আমাদের কারোর এরকম ধারণা ছিল না যে এই প্রোগ্রামটাতে কী হতে চলেছে, কোনো আইডিয়া ছিল না সেরকমভাবে। ওখানে যাওয়ার পর আমরা প্রত্যেকেই সারপ্রাইজড হই, ভীষণ বিস্ময়ের সাথে আমরা জানতে পারি যে স্মার্ট ভ্যালু তাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং একটা প্ল্যান যার নাম হচ্ছে লাইফ স্প্যান, সেটা অলরেডি 2016 সাল থেকে কোম্পানি শুরু করে দিয়েছিল। সেই লাইফ স্প্যান নাম দিয়ে সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান 2016 থেকে তৈরি হয়েছে এবং সেটা মোটামুটি তার 80 থেকে 90% কাজ কমপ্লিট করে ফেলেছে। প্রথমে নিজেকে বিশ্বাস হচ্ছিল না, কারণ যে কোনো এমএলএম ইন্ডাস্ট্রিতে, যে কোনো নেটওয়ার্কিং বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে একটা নিজস্ব বড় সেটআপ, নিজস্ব বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হয়ে যাওয়া মানে সেই কোম্পানিটার ভবিষ্যৎ বা সেই কোম্পানিটার আগামী দিনের যে পদক্ষেপ সেটা বলতে পারেন অনেকটা এগিয়ে যায়, অনেকটা। এটা নেক্সট জেনারেশনের লেভেলে পৌঁছে যায়। আজকের দিনে একটা প্রোডাকশন ইউনিট তৈরি করা মানে এটা একটা বিরাট বড় সেটআপ, বিরাট বড় ব্যাপার এটা। যখন আমরা সেখানে ভিজিট করার পর সেখানে দেখতে পাই প্রায় 5 একর জমির উপরে টোটাল সেটআপটা তৈরি। বলে রাখি, এই 16 বছরের বিজনেসের সুবাদে আমি প্রচুর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ভিজিট করেছি। কখনো দেখেছি নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট কোনো একটা পার্টিকুলার জায়গায় তৈরি হচ্ছে, কখনো দেখেছি শুধুমাত্র একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তারা শুধু পার্সোনাল কেয়ার প্রোডাক্টই তৈরি করে, কখনো দেখেছি এরকমও যারা শুধুমাত্র জুস তৈরি করে, তারা অন্য কিছু তৈরি করে না। আমি প্রথমবার, আমার এই 16 বছরের অভিজ্ঞতা, আমি প্রথমবার এরকম একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট দেখলাম যেখানে একটা ছাদের তলায় নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট, একটা ছাদের তলায় জুস, একটা ছাদের তলায় ডাস্ট মানে প্রোটিন পাউডার রিলেটেড প্রোডাক্ট, একটা ছাদের তলায় পার্সোনাল কেয়ার প্রোডাক্ট এবং হোম কেয়ার প্রোডাক্ট, সমস্ত কিছু একটা ছাদের তলায় 60,000 স্কোয়ার ফুট একটা বিল্ডিং নিয়ে কোম্পানি প্রোডাকশন করছে। একটা বিগ হ্যান্ড হওয়া উচিত লাইফ স্প্যান এবং স্মার্ট ভ্যালুর জন্য। এটা আমি প্রথমবার দেখি। 60,000 স্কোয়ার ফুট মানে টোটাল বিল্ডিংটা, দুটো ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আমাদের ঘুরতে টোটাল 4 ঘন্টা সময় লেগেছে। কত ঘন্টা? 4 ঘন্টা। এবং যে মেশিনারিগুলি আমরা সেখানে দেখলাম, সেই মেশিনারিগুলি সেটআপ যখন দেখলাম, তার এক্সপ্লেনেশন যখন সায়েন্টিস্টরা করছিলেন, তখন যখন আমরা অ্যাপ্রন করেছিলাম তখন মনে হচ্ছিল যে উই আর নট লেস দেন এ সায়েন্টিস্ট, আমরাও সায়েন্টিস্ট হয়ে গেছি। ওখানে অনেকেই ছিলেন যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল না, যারা হয়তো নর্মাল গ্র্যাজুয়েশন করেছে, এরকম অনেকেই ছিল যারা হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছে টেনে টুনে। তারাও যখন অ্যাপ্রন করেছে, হাতে গ্লাভস পরেছে, মাথায় টুপি দিয়েছে, একটা সায়েন্টিস্টের যে ড্রেস থাকে সেই ড্রেসটা পরেছে, আর যখন সেলফি তুলছে তখন সে নিজেকেও চিনতে পারছে না, নিজেকে বুঝতে পারছে না যে আমি শুরু করেছিলাম জীবনটা কিভাবে আর আজকে জীবনটা চলছে কিভাবে। সো এটা একটা মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমরা যখন সমস্ত মেশিনগুলি দেখলাম, ডিফারেন্ট টাইপ অফ মেশিন, কোটি কোটি টাকা দিয়ে খরচা করে মেশিন কেনা হয়েছে। কোনোটা জার্মানি থেকে কেনা হয়েছে, কখনো জাপানের বিরাট বড় কোম্পানি থেকে কেনা হয়েছে, কোনোটা ইউএস থেকে কেনা হয়েছে। কোনো মেশিনারির কোনো অভাব নেই। সেখানে যখন দেখতে পেলাম একটা ঘর, যে ঘরে সারা ভারতবর্ষে যত এরকম কোম্পানি যারা হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছে সমস্ত প্রোডাক্ট সেখানে স্টক রাখা আছে। আমরা জিজ্ঞাসা করলাম এই প্রোডাক্টগুলি কেন রাখা হয়েছে? তখন বলছে যে এই প্রোডাক্টগুলি মার্কেটের সেই সমস্ত প্রোডাক্ট, আমাদের এরকম মেশিন আছে যে সেই প্রোডাক্টগুলির স্যাম্পেলগুলিকে যখন মেশিনে আমরা রাখবো, ওই মেশিন আমাদেরকে বলে দেবে যে এই প্রোডাক্টের কীভাবে তৈরি হয়েছে, প্রোডাক্টের ফর্মুলেশন কী। এবং সেই ফর্মুলা জেনে যে কোম্পানি সব থেকে ভালো ভারতবর্ষে ব্যবসা করছে, সেই কোম্পানির ফর্মুলা জেনে তার থেকে বেটার ফর্মুলা আমরা স্মার্ট ভ্যালুতে ইন্ট্রোডিউস করাবো। এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। সো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে এতদিন পর্যন্ত যাদের কাছে একটা প্রশ্ন ছিল, আমার মনে হয় না এই প্রশ্ন আর থাকবে। আগামী 3-4 মাসের মধ্যে দিয়েই সেই প্রোডাক্টগুলি আমাদের হাতে এসে পৌঁছবে। আগামী 3 to 4 মান্থ পরে গিয়ে দেখতে পারবেন যে প্রোডাক্ট কোয়ালিটি, এই কোয়ালিটি শব্দটা কোয়ালিটি কতটা বেড়ে গেছে। আনপ্যারালাল, আমাদের প্রোডাক্ট ইউনিক হবে এবং আনপ্যারালাল হবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। যে প্রোডাকশন ইউনিটে গেছিলাম আমরা,
সেখানে গিয়ে যখন মেশিনগুলি দেখলাম, যখন এক্সপ্লেন করা হচ্ছিল, তখন বলছে যে 1 ঘন্টা যদি মেশিনটা চলে তাহলে 1000 থেকে 1500 লিটার নুনি বোতল অ্যাট এ টাইম তৈরি হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। খুব ভালো করে ক্যালকুলেট করলাম যে 2 দিন যদি ওই প্রোডাকশন ইউনিটটা চলে তাহলে স্মার্ট ভ্যালুর সারা বছরের রিকোয়ারমেন্ট পুরো হয়ে যাবে। পুরো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট 2 দিন চললে 365 দিনের প্রয়োজনীয় সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যাদের কাছে প্রশ্ন ছিল, দাদা এই প্রোডাক্টটা পাচ্ছি না, দাদা ওই প্রোডাক্টটা পাচ্ছি না, দাদা ওটা অ্যাভেলেবেল নেই, এই প্রশ্নটা এখন অতীত হয়ে যাবে। এই প্রশ্ন আর থাকবে না, এই প্রশ্নটা হয়ে যাবে অতীত। এরকম এত বড় একটা সেট আপ কোম্পানি তৈরি করেছে। যাদের কাছে প্রশ্ন, দাদা আমাদের প্রোডাক্ট এটার দ্বারা সার্টিফাইড, যখন প্ল্যান্টের সার্টিফিকেশন দেখলাম, খুব কম বেশি করে 18 থেকে 19 প্রকারের সার্টিফিকেশন ইউএস এফডিএ কে ফলো করে ব্যাপারটা তৈরি করেছে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ইউএস এফডিএ সার্টিফাইড টোটাল প্ল্যান্টটা তৈরি করা হয়েছে। এবং আরও হাবি জাবি যত ধরনের সার্টিফিকেশন হতে পারে একটা প্ল্যান্টের, যত কোয়ালিটি, উচ্চ কোয়ালিটি করার জন্য যত কিছু হতে পারে, সমস্ত তারা সার্টিফাইড। তখন সত্যি কথা বলতে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা একটা ডিপ বিশ্বাস, ভীষণ গাঢ় একটা বিশ্বাস যে এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ, স্মার্ট ভ্যালুর ভবিষ্যৎ আরো 100 বছর বেড়ে গেল, আরো 100 ইয়ার্স বেড়ে গেল, আরো 100 ইয়ার্স বেড়ে গেল। তো এটা প্রত্যেকের জন্য একটা গুড নিউজ তো? ইয়েস অর নো? আমাদের প্রচুর মার্কেটে আমাদের অনেক ধরনের কথা শুনতে হয় তো, অনেক রিজেকশন শুনতে হয়। যদিও এত কিছুর পরেও যে কথা শুনতে হবে না তা নয়, এত কিছুর পরেও আমাদের শুনতে হবে, কারণ ওটা শুনতেই হবে, এটাই জীবনের নিয়ম, এটাই জীবনের নিয়ম। আপনি যতই ভালো করুন না কেন, কথা আপনাকে শুনতেই হবে। কিন্তু যে প্রশ্নগুলো আমাদের ভেতর থেকে আসতো, যেটা বাইরের কথা না, আমাদের ভেতর থেকে আসতো, যে প্রশ্নগুলি ডাইরেক্টলি বিশ্বাসকে টালমাটাল করে দিত, বিশ্বাসের জায়গা ডিস্টার্ব করে দিত, বিশ্বাসের মেরুদণ্ড যেখান থেকে ভেঙে যেত, বলতে পারেন একটা নতুন যুগ শুরু হচ্ছে স্মার্ট ভ্যালু, একটা নতুন যুগ স্মার্ট ভ্যালু শুরু হতে চলেছে। সামনের বছরটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, কারণ একটা নতুন যুগ শুরু হচ্ছে স্মার্ট ভ্যালুতে। যে 19টা বছর স্মার্ট ভ্যালু চলেছে যেভাবে চলেছে, আগামী বছর একটা নতুনভাবে স্মার্ট ভ্যালু শুরু হচ্ছে, একটা নতুন জন্ম বলতে পারেন। এবং সেই শুরুর সাক্ষী কিন্তু আপনারা সবাই হতে চলেছেন, দ্যাটস ফর শিওর। যে উচ্চতায় লাস্ট 19 বছর এই কোম্পানিটা পৌঁছেছে, আমার দৃঢ় বিশ্বাস কোম্পানি যেভাবে তার পদক্ষেপ নিচ্ছে, 20 বছর এই কোম্পানিটা যে জায়গায় পৌঁছেছে, আগামী 5 বছরে কোম্পানিটা তার সমস্ত রেকর্ড ভেঙে দেবে। এই 20 বছরের জার্নিটাকে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কোম্পানি সব কিছুকে ছাপিয়ে এগিয়ে যাবে, দ্যাটস ফর শিওর। এটা ছিল আমার একটা অভিজ্ঞতা। আমার মনে হলো এটা আপনাদের কাছে শেয়ার করা দরকার। আমার মনে হয় ঠুনকো মোটিভেশনের থেকেও, যে মোটিভেশন 5 মিনিট স্টে করে, 10 মিনিট স্টে করে, পেপ টক যেগুলিকে আমরা বলি, যেগুলি শুনলে পরে কিছুক্ষণের জন্য আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, আমার মনে হয় সেসব কথার থেকে এই কথাগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে আমাদের প্রত্যেকেরই জীবন আমরা চাই সুরক্ষিত হতে, যে স্বর্ণ, যে আমরা প্রত্যেকের জীবনকে সুরক্ষা, কোনো একটা সুরক্ষা পেতে চাই আমরা লাইফ নিয়ে। আমাদের কাছে সেই জীবন সম্বন্ধে যদি সেই সুরক্ষার মেসেজ বা সেই সুরক্ষিত যদি আমরা নিজেরা বোধ না করি, তখন কাজের ক্ষেত্রে তার একটা প্রভাব পড়ে তো, যে স্বর্ণ। ভেরি গুড। এবার আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, যে আমি তাহলে কি ধরনের জীবন চাইছি, দুটো প্রশ্ন ছিল। সেটা কি, এক, আমি অন্যকে অনুকরণ করে জীবন চালাচ্ছি না তো? 2, যে তাহলে আমার জীবনটা তাহলে কিভাবে চলছে, আমি কি আমার বৈশিষ্ট্যগুলিকে ফুটিয়ে তুলেছি? যেখান থেকে আমি আমার বৈশিষ্ট্যগুলিকে ফুটিয়ে তুলে আমি নিজের ইউনিকনেস বা নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারছি। তো অনুকরণ করলে জীবন এগোনো যাবে না, এটা আমরা বুঝে গেছি। কোনো অনুকরণ জীবন আমরা দেখিনি যে সাফল্যমণ্ডিত হয়েছে বা মহিমান্বিত হয়েছে। প্রশ্ন করেই মানুষ তার জীবন জিজ্ঞাসার উত্তর পেয়েছে, এবং সেই উত্তরটা খোঁজার পরে সে তার জীবনের গতিপথ পেয়েছে। এটা কিন্তু সবার আগে বুঝতে হবে যে আমি যাই করি না কেন, আমাকে প্রশ্নটা আমাকে করতে হবে, আমি কী করছি, কেন করছি, কী জন্য করবো, কীভাবে করবো। আমার জীবনের আমি দেখেছি এই 3টে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আমি লাইফে যত প্রশ্ন ফেস করেছি তার মধ্যে দেখেছি এই 3টে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হোয়াট, কি করছি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াই, কেন। 3 নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাউ, কিভাবে।
এই তিনটে প্রশ্ন, এটা WH কোশ্চেন, এই তিনটে প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। জিডিতে যত প্রশ্ন আছে তার মধ্যে এই তিনটে প্রশ্ন কিন্তু আমাদেরকে সত্যের অনেক কাছাকাছি নিয়ে যায়, সত্যের অনেক কাছাকাছি নিয়ে যায়। রিয়েল ট্রুথ, যেটা সত্যিকারের বস্তু, তার অনেক কাছাকাছি নিয়ে যায় এই প্রশ্নগুলি। আমরা যারা পুরাণের নাম শুনেছি, বিষ্ণু পুরাণ, উপনিষদের নাম শুনেছি, কেন উপনিষদ, এরকম অনেক উপনিষদ পুরাণের নাম শুনেছি। আমরা যদি সেগুলি ঘাঁটি তাহলে দেখতে পারবো এই এক একটা উপনিষদ তৈরি হয়েছে এক একটা প্রশ্ন দিয়ে। এক একটা উপনিষদ তৈরি হচ্ছে শুধুমাত্র একটা প্রশ্ন দিয়ে। ভাবা যায়, কল্পনা করা যায়, প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা উপনিষদ তৈরি হয়ে গেছে, একটা পুরাণ তৈরি হয়ে গেছে শুধু প্রশ্নের উত্তর দিতে। তাহলে যদি প্রশ্নের উত্তর দিতে গিয়ে এত বড় পুরাণ তৈরি হতে পারে, মহাপুরাণ তৈরি হয়ে যেতে পারে, তাহলে আমরা আমাদের জীবনটাকে শুধু প্রশ্ন দিয়েই আমরা বিরাট বড় করতে পারি, বিরাট জায়গায় নিয়ে যেতে পারি। অত বড় দর্শন যদি তৈরি হতে পারে শুধু প্রশ্ন দিয়ে, আমরাও আমাদের জীবনের প্রশ্ন দিয়ে অনেক বড় জায়গায় যেতে পারি। ইয়েস অর নো? 100% যেতে পারি। তাহলে প্রশ্নটা করতে হবে। প্রথম প্রশ্নটা দেখুন আমি লিখেছি, সেটা হচ্ছে হোয়াট, কি করছি, হোয়াট, কি করছি, এটা সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি করতে হবে। আমি যে বিজনেসটা করতে এসেছি সেই বিজনেসটা কি বিজনেস, করছিটা কি পাবো এই বিজনেসটা করে, কি পাওয়া যায় এই ব্যবসাটা করে, এটা সম্বন্ধে যদি একটা সম্যক ধারণা না থাকে তাহলে আমি এদিক ওদিক ছুটে বেড়াবো। কখন অমুক দাদা বলবে এদিকে যা, কখন অমুক দাদা বলবে, তমুক দাদা বলবে এদিকে ছুটে যা। আলটিমেটলি আমি নিজেই জিজ্ঞাসা করতে পারছি না, যে আমি নিজেই বুঝতে পারছি না যাবোটা কোথায়, কারণ আমার কাছে কোনো সম্যক ধারণা নেই আমি করবোটা কি। এবং এতে করে দেখা যাচ্ছে জীবনের 4 থেকে 5টা বছর, 6 থেকে 7টা বছর হাত থেকে ফসকে গেল, এই সময়টা আর ফিরে পাবো না। যখন বোধটা আসলো তখন দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। আমাকে বুঝতে হবে যে আমি করছিটা কি, হোয়াট, করছিটা কি। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এটাও করতে হবে নিজেকে নিয়ে, আমি জীবনে কি করবো, মানে এই জীবনটা নিয়ে কি করব, এই জীবনের কি মূল্যবোধ আছে, মানে আমি এটা দিয়ে কোথায় এগিয়ে যাব, কি করব, কি পেতে চাইছি আমি এখান থেকে, এই প্রশ্নটা করার দেখা। যেমন আমি স্মার্ট ভ্যালুতে কেন করতে এসেছি, মানে কি করতে এসেছি, কি পাবো, কি স্মার্ট ভ্যালুটা কি, এই প্রশ্নটাও যেমন ভীষণ দরকার। প্যারালালি এই প্রশ্নটা দরকার, এই জীবনটাই বা কি করবো এই জীবনটাকে নিয়ে, পাবোটাকে এই জীবন নিয়ে। কারণ এই দুটোর প্রশ্নের কিন্তু যদি আমি ঠিকমতো উত্তর না পাই, হয়তো আমার স্মার্ট ভ্যালু খুব ভালোভাবে চলবে, স্মার্ট ভ্যালুর প্রশ্নের উত্তর পেয়ে, বাট জীবনটাও একটা জীবনের জার্নিটাও একটা বড় জার্নি, আমাকে জীবনটাও তো চালাতে হবে। ইয়েস অর নো? যদি এরকম বোধ হয় যে আমি স্মার্ট ভ্যালুতে প্রচুর সফলতা পেলাম, বাট আমি আমার জীবনে সফলতা পেলাম না, আমার পার্সোনাল লাইফ ডিস্টার্ব হয়ে গেল, ব্যক্তিগত জীবন আমি ঠিক জায়গায় নিয়ে যেতে পারলাম না, দুটোকে ঠিক জায়গায় একটা সামঞ্জস্য করতে পারলাম না, তাহলে কি আমি সফল বলে পরিগণিত হবো কি? তাহলে কি আমি সফল? না, কখনোই না, কখনোই না। হতে পারে আপনি আপনার প্রফেশনে আপনি বিরাট বড় লেভেলের একটা পজিশনে পৌঁছেছেন, হতে পারে, হতে পারে আপনি প্রফেশনাল লাইফে বিরাট সাফল্য পেয়েছেন, বাট যখনই আপনি বাড়িতে আসছেন আপনার ভিতরে সেই জীবনের সেই তৃপ্তিবোধটা নেই, জীবন থেকে আপনার হাসি উড়ে গেছে। কাজের ক্ষেত্রে আপনি বিরাট সম্মানিত, লোকে আপনাকে সমীহ করে কথা বলে, বিরাট সম্মান দিয়ে কথা বলে, বাট ব্যক্তি জীবনে দেখা যাচ্ছে আপনি ভীষণ একাকিত্বে ভুগছেন। ব্যক্তি জীবনে আপনার সেই আনন্দটা ম্লান হয়ে গেছে, কোনো কিছুই আপনার ভালো লাগে না। যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, তাহলে কি আমি বলবো যে আমার জীবনটা একদম ঠিকঠাক পথে এগিয়েছে? বলবো কি? বলবো কি? কখনোই না। তাহলে যতটা গুরুত্বপূর্ণ আমার প্রফেশনাল জীবন, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার ব্যক্তিগত জীবন বা আমার লাইফ। ইয়েস অর নো? এই দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। অনেকে প্রথমটা ঠিকঠাক চলে, দ্বিতীয়টা ঠিকঠাক করতে পারে না। সেজন্য আমাদের এই দুটোই কিন্তু প্রশ্ন করা দরকার আছে, দুটো সম্বন্ধেই, যে আমি জীবনটা কিভাবে চালাব এবং স্মার্ট ভ্যালুটা কি, জীবনটাই কি আর স্মার্ট ভ্যালুটা কি, দুটোই কিন্তু ভীষণভাবে দরকার। আমি লাইফ থেকে কি পেতে চাইছি, স্মার্ট ভ্যালু থেকে কি পেতে চাইছি। যখন আমার জীবন থেকে যেটা পেতে চাইছি সেটা স্মার্ট ভ্যালুর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, যখন এই কানেকশনটা করতে পারবো, সেদিন কিন্তু আপনার বিজনেসটা খুব ঠিকঠাকভাবে এগিয়ে যাবে। আর যদি এই দুটোর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, কনফিউশন থাকে, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম, ভীষণ প্রবলেম। অনেকে তো প্রশ্ন করেই না, তারা এটাকে একটা মানে তারা ট্রেনে করে যাচ্ছে, তাদের যেতে হবে শিয়ালদা, এবার তাকে যখন জিজ্ঞাসা করি ভাই তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যেতে চাও, তোমার জীবনের লক্ষ্য কি, বলে ট্রেনে চড়াটাই লক্ষ্য।
ট্রেনে চড়াটা কি লক্ষ্য, না কোথায় পৌঁছানোটা লক্ষ্য? কোনটা কোনটা লক্ষ্য? পৌঁছানোটা লক্ষ্য, ট্রেনে চড়াটা লক্ষ্য না। স্মার্ট ভ্যালু একটা ট্রেন আমার জীবনে, ওই ট্রেনে করে আমি কোথাও পৌঁছতে চাইছি, কিন্তু অনেকে এই ট্রেনটাকে জীবনের লক্ষ্য বলে ভাবে, কোথায় পৌঁছতে চাইছে সেটা পৌঁছতে পারে না। ঠিক তেমনি যারা প্রফেশনাল জীবনে প্রচুর সাকসেসফুল হয়, প্রফেশনাল লাইফে প্রচুর সাকসেসফুল হয়, বাট জীবনে একাকিত্বে ভোগে, তাদের লাইফটা কিরকম? তারা প্রফেশনাল লাইফটাকেই ভেবে নিয়েছে জীবন, যার জন্য ওই ট্রেনে চড়াটাকেই ধরে নিচ্ছে জীবন, অটোতে চড়াটাকেই ভেবে নিচ্ছে জীবন, বাসে চড়াটাকেই তারা জীবনের আলটিমেট লক্ষ্য বলে ভেবে নিচ্ছে, এবং এখানেই গন্ডগোলটা করে ফেলেছে। বাসে চড়া বা ট্রেনে চড়া বা ফ্লাইটে চড়া এটা জীবন ছিল না। আমি কোথাও পৌঁছতে চাইতাম, আমাকে দেখতে হবে সেই জায়গায় আমি পৌঁছতে পারছি কিনা, ইয়েস অর নো। সেজন্য এই ক্ল্যারিটিটা কিন্তু ভীষণভাবে থাকা দরকার। আমি পড়াশোনা করছি, পড়াশোনাটা কেন করছি? আমি ইতিহাস পড়ছি বা ভূগোল পড়ছি কেন করছি? আমি যখন আমার মাঝে মাঝে আমি যখন বাড়িতে সময় পাই, আমার ছোট্ট ভাইপোটা আছে ক্লাস 6-এ পড়ে, ওকে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, ইতিহাস ভূগোল পড়তে আসে আমার কাছে, এটা ওটা দেখিয়ে দিই, কবে পড়েছি ভুলে গেছি, বাট যখন পড়ি তখন রিয়েলাইজ করে পড়ানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি তুমি কেন পড়ছো। যখন জিজ্ঞাসা করি তুই ভূগোলটা কেন করছিস, বলে এটা যদি না পড়ি টিচার মারবে, এখান থেকে এটা পড়তে দিই, যেটা পড়ে আসতে হবে। আর কেন করছিস, কারণ কি? বলে এটা পড়ছি নাহলে নাম্বার পাবো না, পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষা যদি পাস না করি তাহলে বাড়ি থেকে দেবে। তার দুখানা কারণ, ভূগোল পড়ার পিছনে দুখানা কারণ, এক টিচার মারবে, দুই স্কুল থেকে ফেল করিয়ে দিলে তাহলে বাড়ির লোক পেদা দেবে। এটা হচ্ছে দুটো কারণ। ভূগোল পড়ার পিছনে আর কোনো কারণ নেই তার। ভূগোলটা যে একটা সাবজেক্ট, এটা পড়লে পরে আমি পৃথিবী সম্বন্ধে জানতে পারবো, দেশ সম্বন্ধে জানতে পারবো, দেশের জলবায়ু জানতে পারবো, দেশের কোথায় কি হচ্ছে সবকিছু সম্বন্ধে একটা সম্যক ধারণা আসবে, এবং এটা আমি আমার ব্যবহারিক জীবনেও আমি কাজে লাগাতে পারবো ইন ফিউচারে। এটার যে গুরুত্বপূর্ণতা, এটা পড়ার পিছনে যে প্রয়োজনটা আছে, সেই প্রয়োজনটা আমি বোধ করলাম না। দুটো স্যালো রিজন, যে কারণগুলির কোনো ভিত্তি নেই, সেই দুটো কারণের ভিত্তিতে আমি পড়াশোনা করছি, সে কখনোই পড়াশোনায় ভালো হতে পারে না, ইম্পসিবল, কখনোই হতে পারে না। দুটো স্যালো রিজন, মানে যে রিজনটা কোনো রিজনই না, একটা ওয়ার্থলেস রিজন, অর্থহীন কারণ, পরীক্ষায় পাস করতে হবে, স্কুল থেকে বের করে দেবে, এটা দুখানেই হচ্ছে অর্থহীন কারণ, এর মধ্যে কোনো অর্থ নেই। আমি দেখেছি আমার কলেজে, আমি যে কলেজে পড়তাম, আমার এক বন্ধু ছিল, তার নাম দীপাঞ্জন ছিল। সেই বন্ধুটা কলেজে খুব বেশি নাম্বার পেত না, প্র্যাকটিক্যালটা দুর্ধর্ষ করতো, সে কখনোই স্কুলে বা আমাদের কলেজে কখনোই ভালো নাম্বার পেত না, কিন্তু তার ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন নিয়ে তার দুর্ধর্ষ ফান্ডা ছিল, এবং 24 ঘন্টা ডুবে থাকতো ওই ফান্ডাগুলির মধ্যে, নিজে থেকে কিছু করার চেষ্টা করতো, প্র্যাকটিক্যালটা নিজের মতো করে করতো এবং বুঝে করতো, থিওরি সে বুঝুক না বুঝুক, বাট প্র্যাকটিক্যালের ভেতরে তার বিরাট লেভেলের গভীরতা ছিল। এবং আমাদের ডিপার্টমেন্টের যে কজন বন্ধু বান্ধব ছিল, তাদের মধ্যে একমাত্র এই গতকাল আমাকে একটা ফটো পোস্ট করেছে আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামাইয়া না? তার সাথে একটা ফটো সে পোস্ট করেছে। ডিআরডিওর অনেক প্রজেক্টে সে কাজ করছে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অথরিটি, ডিআরডিওর অনেক প্রজেক্টে সে কিন্তু কাজ করছে, এবং ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ইলেকট্রনিক্সের প্রচুর কিছু রিসার্চ ওয়ার্কের মধ্যে সে এখন নিজে ইনভলভ। এখন দেখে বুঝতে পারছি যে তার যে সেই সময়কার যে পড়াশোনা, সেই সময় যে সে তার প্র্যাকটিসগুলি করে গেছে, যে প্র্যাকটিক্যাল করে গেছে, তার আজকের প্রত্যক্ষ রেজাল্ট তার দেখতে পাচ্ছি। আমাদের বাকি যে ছেলে মেয়েদেরকে আমরা দেখেছিলাম, আমার ডিপার্টমেন্টে অনেকে চলে, যারা ফার্স্ট হয়, তারা তাদের স্ট্রিম চেঞ্জ করেছে, কম্পিউটার সায়েন্সে চলে গেছে, কেউ আইটিতে চলে গেছে, তারা হয়তো প্রভূত টাকা রোজগার করছে, তারা হয়তো বিদেশে আছে, বিদেশে বিরাট জীবনযাপন করছে, বিলাসবহুল লাইফস্টাইল লিড করছে, সেগুলো সবই তারা করছে, বাট তাদের জীবনটা এইভাবে মহিমান্বিত হয়নি। বোঝাতে পারছো ব্যাপারটা? এই দীপাঞ্জন বন্ধুটা, সে হয়তো নাম্বার খুব বেশি পায়নি, কিন্তু তার কাছে ওই ধারণাটা খুব ভালো ছিল, আমি কেন করছি, কি জন্য করছি, সেই জন্য তার একাডেমিক্যালিও সে যেমন একটা ভালো জায়গায় পৌঁছেছে, প্রফেশনাল লাইফেও সে কিন্তু একটা উচ্চ জায়গায় পৌঁছে গেছে। এটা হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার, যে যখন আমি কোনো কিছু করছি কেন করছি, তার সঙ্গে একটা ক্ল্যারিটি থাকা ভীষণভাবে দরকার। তো যখন আমি আমার ভাইপোটাকে পড়াই, ভূগোল পড়াই, ইতিহাস পড়াই, তখন চেষ্টা করি যে
সাবজেক্টটাকে যাতে আমি মাথায় ঢোকাতে পারি, তাকে বোঝাতে পারি তুমি কেন করছো, কী জন্য করছো, এটার উপকারিতা কী, এটার প্রয়োজনীয়তা কী, যাতে এই সাবজেক্টটা পড়তে পড়তে সে যাতে সাবজেক্টটাকে ভালোবাসে, এটার জন্য যাতে ভয় না তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কারণ ভালোবাসলে একটা সাবজেক্টের আমি যে উচ্চতায় পৌঁছাতে পারবো, আউট অফ ফেয়ার, ভয় দেখিয়ে সেই জায়গায় আমি কখনোই পৌঁছাতে পারবো না। যে কোনো জিনিসকে ভালোবাসলে আপনি টপ লেভেলের জায়গায় পৌঁছাতে পারবেন। গতকালই একটা মার্গ সঙ্গীতের একটা প্রোগ্রাম ছিল, দেখতে গেছিলাম। শাস্ত্রীয় সঙ্গীত, জেনারেলি শাস্ত্রীয় সঙ্গীত শুনতে আমাদের ভালো লাগে, ভালো লাগে, আরও ভালো লাগে। আমরা লুঙ্গি ড্যান্স শুনে অভ্যস্ত, মুন্নি বদনাম হওয়া এসব শুনে অভ্যস্ত। এবার যিনি শাস্ত্রীয় সঙ্গীতের ওই প্রোগ্রামটা পরিবেশন করতেন একজন মহারাজ ছিলেন। বৃষ্টি ছিল মারাত্মক, ঝড় বৃষ্টি মারাত্মক, সন্ধ্যাবেলায় উঠেছে ঝড়। তো তারপরেও বেশ কিছু লোক ওই প্রেক্ষাগৃহে উপস্থিত ছিল, বেশ কিছু লোক। হলটা কানায় কানায় পূর্ণ না হলেও বেশ কিছু লোক পূর্ণ, মানে প্রায় 60-70% হলটা পুরো প্রেক্ষাগৃহে পুরো ভরে গেছিল। এবার উনি যখন শুরু করলেন না, প্রথমে মনে হচ্ছিল কি শাস্ত্রীয় সঙ্গীত করবে, চিনি না জানি না কিসব গান, চেনা গান হলে তাও ঠিক ছিল, আধুনিক গান হলে তাও শুনতাম। হ্যাঁ, কিন্তু দেখলাম শাস্ত্রীয় সঙ্গীত সেরকমভাবে সামনে থেকে শোনার অভিজ্ঞতা ভীষণই কম। কিন্তু যখন তিনি শুরু করলেন, করার পরে যখন 1.5 ঘন্টা কেটে গেল, তখন টাইম যখন দেখছি, তখন দেখছি 1.5 ঘন্টা কেটে গেল এবং মন্ত্রমুগ্ধের মতো, পিন ড্রপ সাইলেন্স পুরো হলঘরটায়, মন্ত্রমুগ্ধের মতো সমস্ত শ্রোতামণ্ডলী মন্ত্রমুগ্ধের মতো 1.5 ঘন্টা সেই গানটা শুনলো। একজন উঠে গেলেন না, প্রত্যেকে স্পেল বাউন্ড হয়ে গেছিল টোটাল প্রোগ্রামটাতে। শাস্ত্রীয় সঙ্গীতের মতো সঙ্গীত, যেখানে জেনারেলি যারা নিউ জেনারেশন বা ইয়ং যারা আছে তারা পছন্দ করবে না। কিন্তু কেউ যখন ভালোবেসে কোনো জিনিসকে শেয়ার করছে, যিনি গাইলেন তিনি গানটাকে ভালোবাসে এবং তার ভালোবাসাটা এতটাই উচ্চ পর্যায়ে চলে যায়, যখন তিনি সেটাকে ডেলিভার করছেন, সেই ডেলিভারটাই এত অদ্ভুতভাবে হচ্ছে, যেটা মানুষকে মন্ত্রের মতো তাকে আকৃষ্ট করে রেখেছে। ঠিক তেমনি যখন আপনি স্মার্ট ভ্যালুটাকে ভালোবেসে যখন লোকের সামনে প্রেজেন্ট করবেন, ভালোবেসে, ভয়ের জন্য নয়, নট আউট অফ ফেয়ার, ভয় করে না, যখন ভালোবেসে প্রেজেন্ট করবেন, ভালোবাসা দিয়ে লোককে যখন বোঝাবেন, তখন কিন্তু তার ইম্প্যাক্টটা বা তার প্রভাবটা কিন্তু অন্যরকম হবে। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে হোয়াট, যে আমি কি করছি, আমার কাছে কি ক্ল্যারিটিটা আছে। ক্ল্যারিটিটা যদি না থাকে, তাহলে আজকে আসুন আমরা একটা ক্লিয়ার আইডিয়া তৈরি করি যে আমরা কি করছি এখান থেকে। প্রথমে বলে রাখি যে স্মার্ট ভ্যালু একটা নেটওয়ার্ক মার্কেটিং অর্গানাইজেশন। কেন আমরা অ্যাজ এ প্রফেশন স্মার্ট ভ্যালুকে চুজ করেছি, বা এই নেটওয়ার্ক মার্কেটিংকে কেন আমরা চুজ করেছি, এর পিছনে কারণ কি? আমাদের সামনে প্রচুর প্রফেশন ছিল। আমাদের সামনে প্রফেশন ছিল কি, আমরা চাকরিতে যেতে পারতাম, জবে যেতে পারতাম, আমরা বিজনেসে যেতে পারতাম, নর্মাল মানে ট্র্যাডিশনাল বিজনেসে যেতে পারতাম, ইয়েস অর নো? আমরা জবে যেতে পারতাম, আমরা বিজনেসে যেতে পারতাম, বাট আমরা কোনোটাতেই যাইনি, না জবে গেছি না বিজনেসে গেছি। আমরা স্মার্ট ভ্যালুকে গ্রহণ করেছি। কেন গ্রহণ করেছি? কারণ কি, স্মার্ট ভ্যালু থেকে কি জানি আমরা, কি পাওয়া যায়? আমরা স্মার্ট ভ্যালু থেকে পাওয়া যায় টাইম কম্পাউন্ডিং, যেটাকে আমরা বলছি ফিনান্সিয়াল ফ্রিডম। আমরা কি পাওয়া যায় না, টাইম কম্পাউন্ডিং এর সাথে সাথে ফিনান্সিয়াল সিকিউরিটি বা ফিনান্সিয়াল ফ্রিডম, যেটাকে আমরা বলছি ফিনান্সিয়াল ফ্রিডম। আমি থাকি বা না থাকি, আমার জীবনে আর্থিক সচ্ছলতা বা আর্থিক স্বাধীনতার কোনো অভাব হবে না। দিস ইজ মাই আলটিমেট গোল। নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছি, আমার আলটিমেট গোল আমি যাতে টাইম কম্পাউন্ডিংয়ে পৌঁছতে পারি। টাইম কম্পাউন্ডিং কথাটার মানেটা কি, যে আমার ফ্যামিলিতে, আমার বর্তমানে বা অবর্তমানে, আমার ডাইরেক্ট ইনভলভমেন্ট ছাড়াই যাতে আমার কাছে পয়সা পৌঁছতে থাকে, টাকা পয়সা রোজগার হতে থাকে। এই সিচুয়েশনে যখন আমি রিচ করবো, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি স্মার্ট ভ্যালুতে একটা সফল জায়গায় পৌঁছেছি। যতদিন না আমি এই জায়গায় পৌঁছতে পারছি, ততদিন আমি অসফল। এটা হচ্ছে আমার হায়েস্ট টার্গেট, যে আমি টাইম কম্পাউন্ডিং জোনে রিচ করতে চাইছি। আমি এখানে 5,000 টাকা শুধু রোজগারের জন্য আসিনি, বা 6,000 টাকা রোজগারের জন্য আসিনি। এগুলো হচ্ছে পার্সিয়াল, ছোট ছোট লক্ষ্য।
যে কোনো মানুষের, যেমন একটা সাধকের জীবনের হাইয়েস্ট আইডিয়াল থাকে ভগবানকে উপলব্ধি করা, ঈশ্বরকে দর্শন করা। একটা সাধকের জীবনে এটা হচ্ছে হাইয়েস্ট উপলব্ধি, হাইয়েস্ট লক্ষ্য, সর্বোপর লক্ষ্য। কিন্তু ওই লক্ষ্যে যখন সে যায়, তার সেই লক্ষ্যে যাওয়ার সাথে সাথে অনেক ছোট 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 শক্তিও তার ভেতরে অর্জন হয়ে যায়। অনেক ছোট 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 শক্তি মানে অনেক একটু ম্যাজিক দেখাতে পারে, কিছু অলৌকিক কিছু ঘটনা করে দিতে পারে, এগুলো হয়ে যায় সেই পথে। ঠিক তেমনি এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট লক্ষ্য। এবার এই লক্ষ্যে পৌঁছতে পৌঁছতে অনেকের কিছু গাড়ি অ্যাচিভমেন্ট হয়ে যায়, বাইক অ্যাচিভমেন্ট হয়ে যায়, কিছু টাকা সে রোজগার করে ফেলে, ফরেন ট্রিপ হয়ে যায়, এগুলো হয়ে যায়। কিন্তু যদি এই জায়গায় আমি পৌঁছতে না পারি, যদি টাইম কম্পাউন্ডিং এর এই হাইয়েস্ট জায়গায় যদি পৌঁছতে না পারি, তাহলে কিন্তু আমার যে আসল লক্ষ্য, যার জন্য আমি স্মার্ট ভ্যালু করতে এসেছিলাম, সেটা কিন্তু আমার পূর্ণ হল না। এই ক্ল্যারিটিটা কিন্তু থাকা ভীষণভাবে দরকার। আমরা 10 জনের একটা টিম বানাচ্ছি বা 50 জনের একটা টিম বানাচ্ছি বা 100 জনের একটা টিম বানাচ্ছি এবং ভেতর থেকে স্যাটিসফাই হয়ে যাচ্ছে যে আই হ্যাভ রিচড দ্য হাইয়েস্ট লেভেল। নো, আমরা একটা টার্গেট বানাচ্ছি যে আমাকে সিলভার পিন পেতে হবে, আমাকে অমুক পিন পেতে হবে। পিন তো পেয়ে গেলাম, বাট আমার টাইম কম্পাউন্ডিং জন্য আমি পৌঁছাতে পারলাম না। এবছর আমি খুব ভালো ব্যবসা দিলাম, পরের বছর সেই ব্যবসাটা পড়ে গেল। তাহলে আমি কি আমার হাইয়েস্ট গোলে পৌঁছতে পেরেছি? হাইয়েস্ট গোলে না পৌঁছানোর আগেই যদি আমি স্যাটিসফাই হয়ে যাই, তাহলেই কিন্তু আমি চিৎপটাং হয়ে যাব, জীবন থেকে অনেক বছর বেরিয়ে চলে যাবে। আমাকে বুঝতে হবে যে ততক্ষণ আমি স্টপ হবো না যতক্ষণ আমি হাইয়েস্ট গোলে পৌঁছতে পারছি। বোঝাতে পারলাম কি পারলাম না? আমি ক্রিকেট খেলতে নামলাম, শুধু ব্যাট করাটা কি আমার লক্ষ্য, নাকি টিমকে জেতানোটা আমার লক্ষ্য? কোনটা? এবার আমি বিশ্বকাপ খেলতে গেছি, এবার একটা ম্যাচ খেলা কি আমার লক্ষ্য, না পুরো বিশ্বকাপ জেতাটা আমার লক্ষ্য? কোনটা? বিশ্বকাপ জেতা। এক্স্যাক্টলি। তাহলে আমাকে চরম লক্ষ্যটাকে যদি আমি না বুঝি, চরম লক্ষ্যটা যদি আমার ব্রেনে না থাকে, হাইয়েস্ট লক্ষ্যটা যদি আমার লাইফে যদি না থাকে, তাহলে দেখা যাবে আমরা ওই ছোট ছোট লক্ষ্যের ভিতরে পূর্ণ শক্তি যখন ওখানে দিয়ে দিচ্ছি, একটা সময় পরে কিন্তু আমরা হতাশ হয়ে যাচ্ছি। ওই হাইয়েস্ট লক্ষ্যটাকে থেকে আমরা দূরে সরে যাচ্ছি। যখন ওই হাইয়েস্ট লক্ষ্য থেকে যখন দূরে সরে যাচ্ছি, আবার কিছুদিন পর আবার জিরো থেকে আমাকে স্টার্ট করতে হচ্ছে। সেটা আমি কেন স্মার্ট ভ্যালু করতে এসেছি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কি পাওয়া যায়, যে অঙ্কের মধ্যে দিয়ে আমরা টাকাটা পাই, সেটাকে বলা হয় বিজনেস প্ল্যান। এটাকে কি বলা হয়? বিজনেস প্ল্যান। তো এটা হলো একটা ওভারঅল চিত্র, একটা পরিষ্কার একটা ওভারঅল চিত্র, যে আমি কিছু প্রোডাক্ট দেবো মানুষের কাছে, একটা সার্ভিস দেবো মানুষের কাছে, এবং এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসটা মানুষের কাছে যখন দেবো, তার সাথে সাথে একটা ইনকাম করার অপরচুনিটি বা সুযোগও তাকে করে দেবো। যে তুমি যদি এই পরিমাণ বিজনেস ভলিউম জেনারেট করতে পারো, এই বিজনেস যদি তুমি জেনারেট করতে পারো, এই প্রোডাক্টটা যদি তুমি পৌঁছতে পারো, এত মাইলস যদি তুমি জেনারেট করতে পারো, তাহলে অন দ্য বেসিস অফ মাইলস কোম্পানি তোমাকে এই টাকাটা দেবে। বেসিক কাজটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস পৌঁছানো, এবং উপরি পাওনা কি, এখান থেকে একটা রোজগার জেনারেট করা। এবং এই রোজগারটাকে আমি কিভাবে ভাবতে পারি? এটাকে আমি পার্শিয়াল রোজগার হিসেবে ভাবতে পারি, পার্ট টাইম রোজগার হিসেবে ভাবতে পারি, ফুল টাইম হিসেবে ভাবতে পারি, অথবা এটার হাইয়েস্ট আইডিয়াল, তার মানে হাইয়েস্ট লক্ষ্য টাইম কম্পাউন্ডিং জোনে পৌঁছানোর জন্য আমি এটাকে ভাবতে পারি। কিভাবে নেবেন এটা আপনার ব্যক্তিগত জীবনের চাহিদার উপর ডিপেন্ড করছে, আপনার স্বপ্নের উপর ডিপেন্ড করছে কিভাবে গ্রহণ করবেন। যদি মনে করেন যে এটাকেই আমি আমার প্রফেশন হিসেবে, এটাই আমার একমাত্র প্রফেশন, ওয়ান অ্যান্ড অনলি প্রফেশন স্মার্ট ভ্যালু, যদি এটাকে ভেবে আমি এগোই, যদি এটাকে ভেবে আপনি এগোন, যারা ফুল টাইমার, যাদের আমি কথা বলছি, যারা ফুল টাইমার, যারা ফুল টাইম দিচ্ছেন স্মার্ট ভ্যালুতে, তাদের এই ইলিউশন থাকা উচিত নয়, তাদের এই দৃষ্টিভ্রম যেটাকে আমরা বলছি, এটা থাকা উচিত নয় যে আমি সময় দেবো আমার ব্যবসা হয়ে যাবে, আমি কিছু টিম তৈরি করবো আমার ব্যবসা হয়ে যাবে, কিছু লোককে ইনভাইট করবো আমার ব্যবসা হয়ে যাবে, কিছু নবাগতদের ইনভাইট করে জয়েন করিয়ে দেবো ব্যবসা হয়ে যাবে, মামাসিকে জয়েন করিয়ে দেবো ব্যবসা হয়ে যাবে। এই ধারণা, এই ভুল ধারণা থাকাটা উচিত নয়, কারণ এই ভুল ধারণার বশবর্তী আমরা প্রচুর সময় নষ্ট করে ফেলবো। যা হোক করে যেন তেন প্রকারে কিছু মানুষকে অ্যাডমিশন করিয়ে ব্যবসা করে দেবো, এটা এই ধারণাটা থাকা ঠিক নয়। আমার কাছে একটা নিট অ্যান্ড ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আমি হাইয়েস্ট জায়গায় কীভাবে পৌঁছ, হাইয়েস্ট জায়গাটা কি? হাইয়েস্ট জায়গাটা হচ্ছে এই ফিনান্সিয়াল ফ্রিডম বা এই টাইম কম্পাউন্ডিং। এই ফিনান্সিয়াল ফ্রিডম বা টাইম কম্পাউন্ডিং যারা ফুল টাইম দিচ্ছে ব্যবসাটাতে, তাদের এই আইডিয়ালটাকে ভোলাটা ঠিক নয়। যখনই তারা এটাকে ভুলবে, তখনই তাদের গণ্ডগোলটা শুরু হবে। যারা পার্ট টাইম দিচ্ছে তারা যেভাবে কিছু করতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। এবার প্রশ্ন হচ্ছে এই টাইম কম্পাউন্ডিং জোনে আমি পৌঁছবো কি করে? এবার প্রশ্ন হচ্ছে আমি টাইম কম্পাউন্ডিং জোনে পৌঁছবো কি করে? হাউ টু রিচ, কি করে পৌঁছবো আমি? টাইম কম্পাউন্ডিং কথাটার মানেটা কি? টাইম কম্পাউন্ডিং কথাটার মানে হচ্ছে আমি আছি এখানে,
আপনি এখানে আছেন, আপনার টিমে এরকম বেশ কিছু লোকজন তৈরি হয়েছে, এরকম বেশ কিছু অ্যাসোসিয়েট তৈরি হয়েছে, বেশ কিছু লিডার তৈরি হয়েছে, যারা আপনার লেফটে রয়েছে, আপনার রাইটে রয়েছে, এবং তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে, তারা তাদের দারুণ লেভেলের লিডারশিপ দিয়ে ব্যবসাটাকে নিজের মতো করে তারা চালিয়ে নিয়ে যাচ্ছে আপনার ইনভলভমেন্ট ছাড়াই, আপনার ডাইরেক্ট ইনভলভমেন্ট ছাড়াই। আপনার লেফট এবং রাইট দুটো সাইডের ব্যবসা দুর্দান্তভাবে এগিয়ে চলেছে, এবং একজন দুজন না, এরকম অসংখ্য লিডার রয়েছে, অসংখ্য, কথাটা মাথায় রাখবেন, অসংখ্য লিডার রয়েছে, লটস অফ লিডার রয়েছে, লটস অফ ইন্ডিপেন্ডেন্ট লিডার। যখন আপনার টিমে লেফট এবং রাইট দুটো সাইডেই লটস অফ ইন্ডিপেন্ডেন্ট লিডার, লটস অফ ইন্ডিপেন্ডেন্ট লিডার, এটা যখন তৈরি হবে তখন মাথায় রাখবেন যে আপনি টাইম কম্পোনেন্ট জন্য পৌঁছে গেছেন। এটা যদি তৈরি হয়, এই জায়গায় যদি পৌঁছতে পারি, যদি এই লিডারশিপের জায়গায় আমি দিতে পারি, আমি দেবো না, আমার সাথে যদি এই টিমটা যদি চলে আসে, এরকম একটা লিডারশিপ চলে আসে, ধরুন আপনার একদিকে পার্থভৌমিক, দুদিকে দুটো পার্থভৌমিক জয়েন করে গেছে, তাহলে আপনাকে কোনো চিন্তা করতে হবে কি? আপনার একদিকে সুজয় রায়, একদিকে সৌমিত্র কুণ্ডু, আপনাকে ভাবতে হবে। এটা হচ্ছে হাইস্ট আইডিয়া, যে একটা জায়গার পরে আপনার টাইম কম্পোনেন্ট জন্য আপনি রিচ করে গেছেন, তার মানে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি সফল হয়েছেন, আপনি একজন সফল অ্যাসোসিয়েট, আপনি একজন সাকসেসফুল অ্যাসোসিয়েট, কারণ আপনি ওই জায়গায় পৌঁছে গেছেন। এবং একজন দুজন লিডার নয়, লটস অফ লিডার আছে। কখন কোন দুর্ঘটনা ঘটবে কেউ কি বলতে পারে? আমি এরকম অনেককে দেখেছি যারা দুজনের ভরসায় ব্যবসাটাকে করছিল, হঠাৎ করে একজনের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, যেই ওই লিডারের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় তখনই একটা গন্ডগোল শুরু হয়, তখন বিজনেসটা আস্তে আস্তে পড়তে শুরু করে। কারণ যে ব্যক্তিটি টাইম কম্পোনেন্ট জন্য পৌঁছে গেছিল, ভাবছিল যে আমি টাইম কম্পোনেন্ট জন্য এসেছি, পৌঁছে গেছি, সে মার্কেট থেকে অনেক দূরে, সে মার্কেটের এক্সপিরিয়েন্স থেকে অনেক দূরে, নিত্যদিনের সে কাজকর্ম করা ভুলে গেছিল, কারণ সে তো টাইম কম্পোনেন্ট জন্য এনজয় করছিল, সে স্যাটিসফাই হয়ে গেছে। হঠাৎ করে একটা অ্যাসোসিয়েটের ডেথ তার বিজনেসটার মোড় ঘুরিয়ে দিল। যে বিজনেসটাকে মেনলি কন্ট্রোল করতো, সে যখন মারা গেল, অটোমেটিক্যালি টিমটা হয়ে গেল ছন্নছাড়া, এবং ধীরে ধীরে ডিটোরেট করতে 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 যে মানুষটা নিজেকে টাইম কম্পোনেন্ট জন্য খুব ভালো জায়গায় ভাবছিল, সে মানুষটা কিন্তু আবার সেই একই জায়গায় পৌঁছে গেল। ভুলটা কোথায় ছিল? ভুলটা ছিল সেই ডেফিনিশনটা ভুল ভেবেছে, সংজ্ঞাটাই ভুল ভেবেছে, বুঝতে পারেনি। এখানে কথাটা হয়েছে লটস অফ লিডার, একটা দুটো লিডারের কথা বলা হয়নি, লটস অফ লিডার। যখন এই জায়গাটা আমি রিচ করতে পারবো, তখন আমি ধরতে পারি যে আমি এই জায়গায় পৌঁছে গেছি। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার প্রশ্ন হচ্ছে, লিডারশিপের জায়গায় লটস অফ লিডার আমার টিমে থাকবে, এটা কি অটোমেটিক্যালি হবে? লিডার কি মার্কেট থেকে আলাদা আলাদা বাছাই করে কিনবো? যেমন এখন রাজনৈতিক নেতাদের দেখা যাচ্ছে, লিডার কিনছে, এ তাকে কিনছে, ও তাকে কিনছে, লিডার কেনা বেচা যায়, যাই তো দেখছি তো আমরা না। রাজনৈতিক লিডারদের কেনা বেচা যায়, সত্যিকারের লিডারদের কেনা বেচা যায় না। কারণ রাজনৈতিক লিডার দিয়ে কখনোই লিডারের ডেফিনেশন আপনি বুঝতে পারবেন না। রাজনৈতিক যে পলিটিক্যাল লিডারদের আমরা দেখি, তারা মানি ওরিয়েন্টেড, তারা পয়সা ছাড়া কিছু বোঝে না, তারা ক্ষমতা ওরিয়েন্টেড, তারা ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। আর লিডারশিপ এটা সম্পূর্ণ ডিফারেন্ট। স্বামীজি তার কথায় লিখছেন যে লিডারকে, এ লিডার মাস্ট বি এ গুড সার্ভেন্ট। একজন লিডার, সে লিডার তখনই যখন সে খুব বড় সেবক হবে, যখন সে খুব ভালো চাকর হবে, মানুষের হয়ে কাজ করবে। যে সব থেকে বড় সার্ভেন্ট, সে সব থেকে বড় লিডার। যে সব থেকে বড় চাকর, যে সব থেকে বড় কাজ করবে, চাকর মানে আমি বলছি যে কাজ করবে, সার্ভিস দেবে, যে সব থেকে বেশি সার্ভিস দেবে, সেই সব থেকে বড় লিডার। আর এখন আমরা যখন পলিটিক্যাল লিডারদের দেখি, যে যত বেশি লুটবে সে তত বড় রাজনৈতিক লিডার। ইয়েস অর নো? সেজন্য এখানে প্রকৃত লিডারশিপ এবং রাজনৈতিক লিডারের মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এখানকার যে লিডারশিপটা, সেটা কিন্তু কেনা বেচা যায় না, এটা কিন্তু তৈরি করতে হবে। সেটা কিন্তু একদিনে তৈরি হবে না বা দুদিনে তৈরি হবে না, সেটা কিন্তু একটা লম্বা প্রসেস। এবং সেটা আমি কখন তৈরি করবো? যখন আমি এই জায়গায় পৌঁছেছি। ইয়েস অর নো? যদি আমি এই জায়গায় না পৌঁছাই, তাহলে কি আমি কাউকে তৈরি করতে পারবো? পারবো কি? কখনো পারবো না। আপনি যত লিডারশিপ দেখছেন, কারণ না কারণ অনুপ্রেরণায় তৈরি হয়েছে, কারণ না কারণ দ্বারা তৈরি হয়েছে, কারণ না কারণ মোটিভেশনে তৈরি হয়েছে। ইয়েস অর নো? কোনো না কোনো ফিলোসফি থেকে তৈরি হয়েছে, অটোমেটিক কেউ রেডি হয়নি। তার জন্য সময় লেগেছে, দীর্ঘ থেকে জার্নি করতে হয়েছে, প্রচুর তাকে পদক্ষেপ ফেলতে হয়েছে, তবেই একটা জায়গায় এসে পৌঁছেছে। আমরা দেখেছি, স্বামীজিকে দেখেছি, সে গুরু হিসেবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে পেয়েছে। আমরা নেতাজিকে দেখেছি, তিনি রাজনৈতিক লিডার হিসেবে দীনবন্ধু
চিত্তরঞ্জন দাসকে আমরা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে পেয়েছে গুরু হিসাবে। তারা এরকমভাবে টেনে ধরেছে তাদেরকে। আমরা চট্টগ্রাম অস্তগার লুণ্ঠনে যখন কাহিনীগুলি পড়ি, মাস্টারদা সূর্য সেনের যখন কাহিনীগুলি পড়ি, তখন গা শিউরে ওঠে যে মাস্টারদা সূর্য সেন কীভাবে অসংখ্য বাঙালি নরনারীকে কীভাবে উদ্বুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, মরণকে বরণ করতে। আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের যখন কাহিনী পড়ি, প্রীতিলতা ওয়াদ্দেদার যে অত অল্প বয়সে এত অসাধারণ মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, তিনি অসাধারণ মেরিটোরিয়াস স্টুডেন্ট, পড়াশোনায় সব দিক থেকে সে উচ্চ জায়গায় ছিল। সে কীভাবে সে তার মৃত্যুকে বরণ করে নিয়েছিল হাসি মুখে। কার অনুপ্রেরণায়? মাস্টারদা সূর্য সেনের অনুপ্রেরণায় তিনি জীবন যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিতে দুপা পিছ পা হয়নি। এরা প্রত্যেকের জীবনে দেখি যেটা কারো না কারোর জীবন দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। আমরা যে আইনের কথা বলি, ইন্ডিয়ান যে আমরা আইনে আজাদ হিন্দ ফৌজের কথা বলি, সেই আজাদ হিন্দ ফৌজ যদি আমরা খুব ডিপলি যদি দেখি, তাহলে দেখবো রাসবিহারী বসুর একটা বিরাট বড় অবদান রয়েছে এই আজাদ হিন্দ ফৌজের পিছনে। তাকে ইংরেজ সরকার কখনোই তাকে ধরতে পারেনি। সেই রাসবিহারী বোস যখন এদেরকে দেখি, তারাও আবার তাদের বুক পকেটে স্বামীজির ছবি, গীতার বাণী তাদের বুক পকেটে সবসময় রাখা থাকতো সমস্ত বিপ্লবীদের। সো এরাও কিন্তু কারো না কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে, কোনো না কোনো লিডারের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। একটা লিডারই আর একটা লিডারকে ইন্সপায়ার করতে পারে। তার মানে আপনি যদি লিডার হন, তখনই কিন্তু আপনি আরাস মানুষকে আপনি লিডারশিপ দেওয়াতে পারবেন। আপনি যদি নিজে এক জায়গায় পৌঁছতে পারেন, তবেই কিন্তু আরেকজনকে ওই জায়গায় পৌঁছতে পারবেন। ইয়েস অর নো? যদি আপনি ভেবে দেখেন যে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসবে, অটোমেটিক তারা কাজ শুরু করবে, তাহলে এটা আপনার ভ্রান্ত ধারণা। যেটা আমি ভাবতাম, আমি বিজনেসে যখন শুরু করেছিলাম, শুরুর দিকে আমার মনে হতো মিরাকেলের মতো একটা অলৌকিকভাবে যদি কিছু লিডার চলে আসে, আমাকে আর কাজ করতে হয় না, দুটো সাইড রান হয়ে যাবে, অটোমেটিক ফাটাফাটি ব্যবসা হবে। এটা আমারও একটা ধারণা ছিল। কিছু লোক যদি চলে এসে যদি লিডারশিপ দেয়, এরকমভাবে হয় না। শুরুর দিকে ধারণা ছিল 100 জনের টিম হয়ে গেছে, এবার আমাকে নিশ্চিন্তে ঘুমোলে বাঁচে। 100 জনের টিম, বিরাট বড় টিম। আমার তো লাগে দুজন, লেফটে একজন, রাইটে একজন, শুনতে খুব ভালো লাগে। আমার তো লাগবে দুজন, সেখানে 100 জন চলে এসছে। আমাকে আর তাকালে চলবে না, এমনি হয়, আমি না তাকালেও চলবে, ব্যবসা এমনিই চলবে। হয় না ওইভাবে। আপনি এভাবে 100 কেন, আপনি 1000 নিয়ে আসুন, তারপরেও আপনি টাইম কোম্পানি নিয়ে বোঝাতে পারবেন না। কারণ তারা শুধুমাত্র একটা অ্যাসোসিয়েট, তারা এখনো লিডারশিপের জায়গায় পৌঁছায়নি। লিডারশিপ, এই ডেফিনেশনটা মানে লিডারশিপ কিন্তু অটোমেটিক্যালি হয় না, এটা তৈরি করতে হয়। এবং এটা তৈরি করার জন্য প্রথমে সেই জায়গায় নিজেকে আসতে হয়। এবার প্রশ্নটা হচ্ছে, আমি কিভাবে আসবো, আমি কিভাবে এই জায়গায় নিজেকে নিয়ে আসবো। নিজেকে এই জায়গায় নিয়ে আসতে গেলে প্রথমে দেখতে হবে আমি কোথা থেকে স্টার্ট করেছি। আপনি এখানে স্টার্ট করেছেন, এটা আপনার স্টার্টিং পয়েন্ট। এখানে আপনি স্টার্ট করেছেন, কিভাবে স্টার্ট করেছেন? একটা অজানা প্ল্যাটফর্মে আপনি এসেছেন, যার সম্বন্ধে আপনার কাছে কোনো আইডিয়া নেই। স্মার্ট ভ্যালু কি, স্মার্ট ভ্যালু প্রোডাক্ট কি, সার্ভিসেস কি, স্মার্ট ভ্যালু কোম্পানিটা কি, কিভাবে সেই কোম্পানিটা চলে, কিভাবে রান হয়, সারা ভারতবর্ষে কোথায় কোথায় ব্রাঞ্চেস আছে, ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটে কি করে অপারেট করতে হয়, এই সম্বন্ধে আমাদের কাছে কোনো আইডিয়া নেই। তো ডেফিনেটলি যদি আমার কাছে আইডিয়া না থাকে, আমি আইডিয়াটা গ্রহণ করবো। ইয়েস অর নো? দেন গেট দ্য আইডিয়া। এবার যখন এই সমস্ত সম্বন্ধে একটা নলেজ আমার কাছে তৈরি হবে, সমস্ত নলেজ নেওয়ার পর তখন কিন্তু আমি মার্কেটে লোকেদের কাছে পৌঁছতে পারবো এই আমার মেসেজটা নিয়ে কি। ইয়েস অর নো? প্রথমত মানুষ লাগবে, লটস অফ লিডার। এই লটস অফ লিডার, এই প্রসেসটা কিভাবে আসে? লটস অফ লিডার মানে আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি, লটস অফ লিডার মানে আমাকে কোথা থেকে লটস অফ ইন্ডিপেন্ডেন্ট পারফর্মার লাগবে। ইন্ডিপেন্ডেন্ট, যারা মার্কেটে পারফর্ম করছে, ইন্ডিপেন্ডেন্ট পারফর্মার। এই ইন্ডিপেন্ডেন্ট পারফর্মাররা স্বাধীনভাবে মার্কেটে পারফর্ম করছে। লিডার আর পারফর্মার মধ্যে ডেফিনেশনটা কি? অনেকে আছে যারা খুব দারুণভাবে মার্কেটে কাজ করে, অসাধারণভাবে তারা কাজ করছে, হেভি পারফর্ম করছে, এসটিপি করছে, ডিডি উঠে যাচ্ছে, ইনভাইট করছে, ইনভাইটের লোক চলে আসছে, তারা খুব সুন্দর পারফর্মার। কিন্তু তারা হিউম্যান স্কিলসটা শেখেনি, লাইফ স্কিলটা শেখেনি। তারা প্রফেশনাল স্কিলটা ভালো শিখেছে, তারা ইনভাইটিং স্কিলটা ভালো শিখেছে, কমিউনিকেশন স্কিলটা শিখেছে, কিন্তু তারা হাউ টু অপারেট এ পার্সন, একটা মানুষকে কী করে অপারেট করবো, তার সাথে কী করে কমিউনিকেট, তার সাথে কীভাবে কথা বলবো, একটা টিমকে কী করে লিড করবো, সেই স্কিলটা সে শেখেনি। সে ক্রিটিসাইজ করছে, কন্ডেম করছে, সে নেগেটিভ কথা বলছে, সে কনফিউজ করছে পাবলিককে, মানুষকে অসৎ পথে পরিচালনা করছে। সে লিডার, বাট অসৎ পথে পরিচালনা করছে। যে কোর্সটার দাম 14,000 15,000, সেটাকে 20,000 25,000 টাকায় বিক্রি করে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। যে প্রোডাক্টের যেটা দাম, সেটা যদি না বলে সে অন্যরকমভাবে পরিচালিত করছে, মানে সঠিকভাবে সে নিয়ে যাচ্ছে না, সে পুরোপুরি একটা রং ডিরেকশন এন্টার টিমকে দিচ্ছে। সেও আগামী দিনে শেষ হবে
এবং তাকে যে ফলো করবে সেও সেও শেষ হবে। হিটলারের মতো নেতা সেও কিন্তু শেষ হয়েছে, এবং তার সমসাময়িক যারা নাৎসি বাহিনীতে ছিল সেই নাৎসি বাহিনীও কিন্তু শেষ হয়েছে। তাদের কিন্তু শক্তি কম ছিল না, সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল তাদের শক্তি দিয়ে, কিন্তু তারা শেষ হয়ে গেছে। সো অসৎ পথে পরিচালিত করলে সেই লিডারশিপও টেকে না, আর সেই লিডারশিপকে যে ফলো করে সেও টেকে না। সেই জন্য ভীষণ দরকার, শুধু লটস অফ ইন্ডিপেন্ডেন্ট পারফর্মার এইখান থেকে লিডারশিপ আসতে গেলে তার ভেতরে অনেক ইন্টারনাল কোয়ালিটিকে ডেভেলপ করতে হবে। মানুষের সাথে চলা, মানুষকে ভালোবাসা, সার্ভিস অ্যাটিটিউড, সৎ পথে চলা, এই গুণগুলি যদি সে তার ভেতরে তৈরি না করতে পারে, একজন পারফর্মার কখনো লিডারের জায়গায় পৌঁছাতে পারে না। লটস অফ ইন্ডিপেন্ডেন্ট পারফর্মার, এটা কোথা থেকে তৈরি হবে? লটস অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট। অনেক ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট যদি আসে, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট যদি আসে, তবে কি এখান থেকে তৈরি হবে। এবং লটস অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট, এটা কোথা থেকে তৈরি হবে? লটস অফ অ্যাসোসিয়েট। অনেক অ্যাসোসিয়েট যদি আমি অ্যাডমিশন করাতে পারি, আমার টিম যদি হয়, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট তৈরি হবে, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট পারফর্মার তৈরি হবে, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ আসবে, এবং আমি পৌঁছে যাব